নির্বাচনের পরে বলছে 3 থেকে 77-এ তুলেছি। দায় স্বীকার করতে হলে মেরুদণ্ড এবং সৎসাহস দরকার। যারা হারের কারণ বিশ্লেষণ করতে ভয় পাচ্ছে বা হারকে জয় বলে চালাচ্ছে তারা করবে দায় স্বীকার। এরা কোয়েশ্চেন মার্ক দিয়েছে। কাকে, আপনাদের কি মনে হয় কাকে উদ্দেশ্য করে করছেন এবং এগুলোর কারণটাই? তথাগত রায়ের গোটা বিষয়টি আমরা যেটা বহুবার বলে আসছি, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির মধ্যেকার কোন্দল, কাদা ছোঁড়াছড়ি, তার একটা খুবই কুৎসিত বহিঃপ্রকাশ। ফলে গোটাটাই বিজেপির অভ্যন্তরীণ সমস্যা। ফলে এই যে উপলব্ধিগুলি ওনার হচ্ছে, এগুলো তো ভোটের আগেই হওয়া উচিত ছিল। তো তখন বলেননি কেন? তখন যারা বলেছিল 19-এ হাফ 21-এ সাফ, উনি তো তাদের দলের হয়েই কিছু কুকথা বলতে বাকি রাখেননি। তো আজকে হঠাৎ অন্যের ঘাড়ে দায় চাপাতে চাইছেন। দায়টা তো গোটা বিজেপির চরিত্রগত দায়। তো তারা তো পুরোদস্তুর বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে ডেইলি প্যাসেঞ্জার, তাদেরকে এখানে আনিয়ে এবং গোষ্ঠীবাজি, কন্দল এইসবে তারা আগাগোড়া ডুবেছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তথাগত রায় তাঁর দলের, তাদের যে নিজেদের সমস্যা, বিজেপির ভেতরের সমস্যা, তাই নিয়ে ওটা তাঁদের অভ্যন্তরীণ কাদা ছোঁড়াছড়ি। তিনি বলছেন হয়তো দিলীপ বাবুদের গোষ্ঠীকে, তিনি বলছেন ওই পেগাসাস অধিকারীকে, যারা ইলেকশনের আগে দায়িত্বে ছিলেন। আসলে উনি কোথাকার রাজ্যপাল ছিলেন, সেখান থেকে এসে বিজেপিতে ঢুকতে চেয়েছিলেন, ওনাকে এরা সব চৌকাট পেরিয়ে ঢুকতে দেয়নি। সেই মনের অতৃপ্তি থেকে একটা আর্তনাদ চালিয়ে যাচ্ছেন এবং এটা সম্পূর্ণভাবে এটা বিজেপির একটা কোন্দল, কাদা ছোঁড়াছড়ি, তাদের অভ্যন্তরীণ ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজকে আবার দ্বিতীয় বিধায়ক জয়েন করলেন, মানে বলা যেতে পারে সেই অনুযায়ী 3 নম্বর বিজেপি বিধায়ক তিনি তৃণমূলে জয়েন করলেন। বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে এবং প্রশাসন ও রাজনৈতিক দুটো দিক থেকে হিসাব করে এদেরকে জয়েন করানো হচ্ছে এবং এরা এত যদি সৎসাহস থাকে তাহলে এরা কেউ কেন পদ ছাড়ছে না, মানে বিজেপি বিধায়কের পদ কেন ছাড়ছে না? এই গোটা প্রশ্নটা তো বিজেপিকে করা উচিত। তো ভোটের আগে যখন দলে দলে তারা দেখাতেন অন্য দল থেকে নিচ্ছেন, তৃণমূল থেকেও কিছু নিয়েছেন, তো তখন তাদের মনে ছিল না যে সিবিআই দেখিয়ে, ইডি দেখিয়ে, ভয় দেখিয়ে কাউকে নিয়েছেন, প্রলোভন দেখিয়ে নিয়েছেন, টিকিট দেব বলে নিয়েছেন? তো তখন মনে ছিল না? তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা তৃণমূলে ছিলেন তারা বিজেপির নীতি, বিজেপির দৃষ্টিভঙ্গি, বিজেপির গোষ্ঠীবাজি এগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছেন না। তারা মনে করছেন বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে উন্নয়ন এবং সাংগঠনিক কাজ চলছে তার মধ্যে থাকতে চান এবং বাংলার মানুষ তাকে সমর্থন করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি বিজেপিতে থাকতে চান না, এই সিদ্ধান্ত নেন, তো এখন বিজেপির মনে পড়ছে ভোটের আগে রোজ বিকেলে যোগদান মেলা, তখন কত ভেজাল বিজেপি, ভুয়ো বিজেপিকে নিয়েছেন, তখন নজরে পড়েনি। আর আমি শুনলাম পেগাসাস অধিকারী নাকি গতকাল বলেছেন যে যারা আসছে তারা কেসের ভয়ে আসছে। তিনি নাকি চিঠি দিয়ে জানতে চাইবেন যে কোন দলে অবস্থান করছেন। তো বলি, অধিকারী পরিবারের বাড়িতে কি আয়না নেই? কেসের ভয় কে গেছে? সিবিআই ইডি থেকে বাঁচতে কে গেছে? কার বাবা কোন দলে সে এখনো বলে উঠতে পারছেন না। আপনাদের বাড়িতে আয়না নেই? তো আগে নিজের বাড়ি আয়না কিনুন, বাবা ছেলে সবাই মিলে আয়নায় মুখ দেখুন, তারপর তৃণমূলের দিকে তাকিয়ে অভিযোগ করবেন। শুভেন্দু অধিকারী এই ভাঙন রুখতে উত্তরবঙ্গ যাচ্ছে, 29 জন বিধায়কের সাথে কথা বলে তিনি নাকি ভাঙন রুখে দেবেন। শুভেন্দু অধিকারীর পাজামা দড়ি ক্রমশ একটা একটা করে খুলছে। তো ফলে এখন তিনি সারা বাংলায় ছুটে বেড়াবেন, নাকি কাঁথির ব্যাংক আগলাবেন, নাকি কোথায় কি করবেন, সে সম্পূর্ণ তার ব্যাপার। তো ফলে এক একজন করে বিধায়ক যদি চলে যান বা অনাস্থা প্রকাশ করেন, তাহলে তো প্রকৃতপক্ষে দেখা যায় যে বিরোধী দলনেতার প্রতি অনাস্থা প্রকাশ চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে জোড়াতালি দিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে, দিল্লির ডেলি প্যাসেঞ্জারদের দিয়ে সিবিআই ইডি ম্যানেজ করে কোনোভাবে বাঁচা যায়, কিন্তু আলটিমেটলি কিন্তু সমস্তটা শাক দিয়ে মাছ ঢাকার মতো নয়। বিজেপি জনবিচ্ছিন্ন, বিজেপির নেতারা, কর্মীরা, সমর্থকরা তারা সবাই অনুভব করছেন বাংলার মানুষ বিজেপিকে চাইছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে
পেগাসাস অধিকারী কোথায় যাচ্ছেন কি করছেন সেটা সব তাদের ব্যাপার। তাদের নেতৃত্বে যারা ভোট করেছিলেন, বড় বড় কথা বলেছিলেন, তথাগত রায় প্রকাশ্যে তাদের নামে গালাগালি করছেন। ক্ষমতা থাকলে আগে নিজেদের দলের নেতাদের সঙ্গে বুঝিয়ে নিন, এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা বাংলার রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি আয়নার কথা বলছেন যে অধিকারী পরিবারে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলে দিব্যেন্দু অধিকারী কখন বিজেপিতে যোগদান করেছে জানা নেই, তার হাতে বিজেপির পতাকা ছিল না, আর শিশিরবাবু বিজেপির হয়ে প্রচার করেছে, এটা অন্তত দেখা যায়। শ্রমিক এতখানি মানে এত ডিফেন্সিভ এত তাড়াতাড়ি হলে কি করে হবে? ডিফেন্সিভ হওয়ার অনেক জায়গা তোমাদের আসছে। শিশির অধিকারীকে যখন ঢাকঢোল পিটিয়ে ভোটের আগে বিজেপির নির্বাচনী প্রচারের ময়দানে যখন জয়েন করানো হলো, অমিত শাহ না কার মঞ্চে নিয়ে যাওয়া হলো, তো তখন মনে ছিল না শিশির অধিকারী ঘুরে ঘুরে তৃণমূল কিভাবে হারবে, বিজেপি কিভাবে জিতবে, সেগুলো যখন প্রচার করলেন তখন মনে ছিল না? ফলে এত তাড়াতাড়ি শ্রমিক ডিফেন্সিভ হয়ে গেলে খুব মুশকিল, খুব মুশকিল। মনে রেখো শ্রমিক, মুকুল রায়ও কিন্তু বিজেপির প্রতীকে জেতা, তো মুকুল রায়ের হাতে তো আমরা বিজেপির পতাকা, তিনি তো নিয়ে জয়েন করেননি। তিনি পার্টি অফিসে দেখা করতে এসেছিলেন, বিজেপি ছাড়তে পারছেন না, চান সেই কথাটা বলেছিলেন, বিজেপির সঙ্গে নীতিতে মিলছে না সেই কথাটা বলেছিলেন, আর তৃণমূল তাকে স্বাগত জানিয়েছিল। তাহলে তোমরা এখন কেন বলছো মুকুল রায় দলত্যাগ করেছেন, দলত্যাগ বিরোধী আইন হবে? যদি মুকুল রায়কে তোমরা দলত্যাগ বিরোধী আইনে বলে থাকো, তাহলে হোয়াই নট শিশির অধিকারী, হোয়াই নট দিব্যেন্দু অধিকারী, যারা বিজেপির সঙ্গে ঘর করেছে, শিশিরবাবু বিজেপির মঞ্চে গিয়ে প্রচার করেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো কোনো যুক্তিগ্রাহ্য কোনো বক্তব্য হচ্ছে না কিন্তু বিজেপির। দিলীপ ঘোষ বলেছেন আজকে যেটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রতিনিধি গেছে সেটা দিদিমণির লোক দেখানো এবং কেন্দ্রের থেকে টাকা ছাড়ার একটা উপায়। যে আগেই পাঠাতে পারতো, কেন্দ্রীয় মন্ত্রীরা তো এসেছিল, তখন কেন উনি কথা বললেন না, আজকে কেন পাঠাচ্ছেন? বারবার বলা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান, এটা বারবার বলা হয়েছে, এই নয় যে নতুন বলা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে আন্দোলন চলছে, শুধু ঘাটাল বলে নয়, উপরে উত্তরবঙ্গের তিস্তা প্রকল্পটিও রয়েছে এবং এরকম একাধিক বড় প্রকল্প রয়েছে যেটা একা রাজ্য সরকারের পক্ষে করা সম্ভব নয়, যেখানে কেন্দ্রের দায়িত্ব পালনের অবকাশ রয়েছে, কথাও রয়েছে। তো সেই জায়গায় আজ নতুন নয়, আজকেরটাকে বলে রিমাইন্ডার। আজকে আবারও দাবিটা জানানো হয়েছে, তো কেন্দ্রীয় সরকার যদি দায়িত্ব পালন না করে তাহলে বারবার সেই দাবি জানানো হবে, সেই দাবি জানানো হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই রাজ একটা বড় টিম বিভিন্ন জেলায় ঘুরেছে, নন্দীগ্রামেও গিয়েছে, এটাকে কিভাবে দেখছেন? কিন্তু ওরা অভিযোগ করছে যে সিটের লোকজন কোথায়? সেটা তো কোর্টে বলেছেন, আইনের বিষয় রাজ্য সরকার যা বলার, মহামান্য কলকাতা হাইকোর্ট যদি জিজ্ঞাসা করেন রাজ্য সরকার বলবে। এ বিষয়ে দল কি বলবে? এ বিষয়ে দলের কোনো বক্তব্য নেই। দল শুধু এইটুকু জানে যে তদন্তটা হচ্ছে সেটা যে রিপোর্টের উপর আধার করে হচ্ছে, অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট, সেটি একটি দলদাসদের রাজনৈতিক দস্তাবেজ। সেখানে বিজেপির কথায় বিজেপির প্রভাবপুষ্ট অফিসাররা যখন রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, নির্বাচন কমিশনের আওতাভুক্ত, সেই সময়ের কিছু ঘটনা নিয়ে তৃণমূলের উপর আক্রমণগুলিকে ধামাচাপা দিয়ে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে যে রিপোর্টটি এই মানবাধিকার কমিশন দিয়েছিল, তাকে আধার করে সিবিআই কোথাও কোথাও যাচ্ছে। তো ফলে সেই জায়গায় নিরপেক্ষতার যথেষ্ট মানে নিরপেক্ষতার নিয়ে একটা প্রশ্ন ওঠার যথেষ্ট অবকাশ রয়েছে। বাকিটা আইনের ভাষায়, আইনের পথে, আইনের জায়গায় কথা হবে। প্রদ্যুৎ মানিক্যর একটা সমীক্ষা যেখানে তৃণমূল ত্রিপুরাতে 55%, সেখানে বিজেপি অনেক কম 36% 2023-এ। এর সঙ্গে একটু যুক্ত করছি, আগামীকাল সুস্মিতা দেব এবং ব্রাত্য বসু যাচ্ছেন, সন্তোষ মোহন দেবের সেটা কনস্টিটিউয়েন্সিও ছিল। তৃণমূল কংগ্রেসের কাছে কি মানে একটা তুরুপের তাস সুস্মিতা দেব, সবটা মিলিয়ে যদি একটু বলেন। না, গোটা বিষয়টা হচ্ছে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষ আস্থা রাখছেন, ভরসা রাখছেন এবং তৃণমূল কংগ্রেসকে মানুষ সেই জায়গায় পুরোপুরি আশীর্বাদ করছেন। বামপন্থীরা ফেল করেছেন, বিজেপির পরিস্থিতি আরও খারাপ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন তৃণমূলের প্রতি এই আস্থা, সেই সময় দেখা যাচ্ছে যে মহারাজা রাজবংশের আজকের মহারাজা প্রদ্যোৎ
তিনি যে একটি টুইটারে যে সমীক্ষাটি আহ্বান করেছিলেন, যেটুকু খবর আমরা পেলাম তাতে দেখা যাচ্ছে যে সেই টুইটার সমীক্ষায় তৃণমূল কংগ্রেস বিপুলভাবে এগিয়ে রয়েছে ত্রিপুরার মাটিতে। তো ফলে এটা আমরা যেটা গ্রাউন্ড রিয়েলিটি, আমরা যেটা ত্রিপুরার মাটিতে ঘুরে দেখছি আগরতলা এবং চারপাশের জেলায়, তো তার একটা বাস্তবমুখী প্রতিফলন এই সমীক্ষার যে পরিসংখ্যান এখন অবধি সামনে এসছে দেখেছি, তারই প্রতিফলন সেই জায়গায়। এবং সুস্মিতা দেব তিনি বুধবার সেখানে যাচ্ছেন, মন্ত্রী ব্রাত্য বসু সঙ্গে থাকবেন। এবং সুস্মিতা দেব সন্তোষ মোহন দেবের কন্যা এবং অতীতে ত্রিপুরার রাজনীতিতে সন্তোষ মোহন দেবের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল এবং ত্রিপুরার মানুষ সন্তোষ মোহন দেবকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তার কন্যা লড়াকু নেত্রী সুস্মিতা দেব কাল থেকে কয়েকদিন ত্রিপুরার মানুষের সঙ্গে থাকবেন এবং তারপর থেকে ত্রিপুরার সঙ্গে তার একটা ঘনিষ্ঠ যোগাযোগ, কাজ, ক্ষেত্র, এগুলোর একটা নতুন ইনিংস আগামীকাল শুরু হতে চলেছে। ফলে হামলা, মামলা, হোটেল সন্ত্রাস এসব করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে দমন করতে পারবে না। তারা যত মারবে তৃণমূল তত বাড়বে। একটা জিনিস নিশ্চিত, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে চলেছে। আজকে ক্যাবিনেট রিসাফেল হয়েছে, সেখানে সুদীপ রায় বর্মনের জায়গা হয়নি, তার ঘনিষ্ঠ যারা বিধায়ক তাদের কারোর জায়গা হলো না। এবং কালকে যখন বিধায়কদের নিয়ে বৈঠক শুরু হয়, তার সেই বৈঠক শুরুর আগে সুদীপ বৈঠক ছেড়ে বেরিয়ে চলে যায়। এর হচ্ছে সুদীপ কি আপনাদের সাথে যোগাযোগ রাখছে কি? এটার সাথে একটু যোগ করে দিই, বরঞ্চ তাদের সেই এর আগে যারা যে সমস্ত বিধায়করা তৃণমূলের সঙ্গে ছিলেন, সুদীপ তাদের কয়েকজনের কিন্তু এই নতুন মন্ত্রিসভায় বেশ ভালো গুরুত্ব দিয়ে জায়গা দেওয়া হয়েছে। না, যেটা বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির বেশ কিছু ত্রিপুরায় বিজেপির বেশ কিছু বিধায়ক তারা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন, বৈঠক করেছেন, বৈঠক করছেন, বৈঠক করবেন। নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম বলার কোনো প্রশ্ন নেই। এইটুকু বলা যেতে পারে, ত্রিপুরায় বিজেপি তাসের ঘরের মতো ভাঙছে। সেখানে বিপ্লব দেব বনাম আরেকটি গোষ্ঠী, তাদের মধ্যে যে রেষারেষি এবং সেখানে জোড়াতালি দিয়ে দিল্লি থেকে যে ফর্মুলা তারা করতে গেছিলেন তাতে দেখা গেল তাতে কাজ হলো না। একটি অংশ কার্যত অপমানিত হয়েছেন এবং ত্রিপুরার মানুষ কিন্তু এই গোটা সার্কাসটায় বিরক্ত। অর্থাৎ কয়েকদিন আগে দেখলাম সুদীপ রায় বর্মনের নেতৃত্বে বিজেপির একটা বড় অংশ তারা বললেন যে সরকার এবং দল ভুল পথে চলছে, সংশোধন চাই, এবং দল এবং সরকার কারুর কথা শুনছে না। এবার মন্ত্রিসভা সম্প্রসারণ বা রদবদলের সময় দেখা গেল তারা অনেকে আবার বাদ গেলেন, তাদেরকে উপেক্ষা করলো দল, এ তো তাদের ব্যাপার। কিন্তু ত্রিপুরার মানুষ মনে করছেন এই বিজেপি ত্রিপুরায় কোনো তাদের দরকার নেই। উন্নয়ন দরকার, বাংলার মডেলে উন্নয়ন দরকার। বামেরা যেটা পারেনি, বিজেপি যেটা আরও খারাপ অবস্থায় নিয়ে গিয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেই উন্নয়নের জন্য বিজেপি হাত থেকে মুক্ত করে সেই উন্নয়ন প্রতিষ্ঠা করার জন্য তৃণমূলকে সমর্থন করছেন মানুষ। বিজেপির গোষ্ঠীকন্দল যারা বিজেপি করেন ত্রিপুরাতে তারা সিদ্ধান্ত নিন, ত্রিপুরার মানুষ তো সিদ্ধান্ত নিয়েছেন। যারা বিজেপি করেন, দলে যাদের কোনো সম্মান নেই, দল যাদের মর্যাদা দেয় না, তারা সিদ্ধান্ত নিন যে এই বিজেপি যাকে জনগণ প্রত্যাখ্যান করছে, গোটা দেশে করছে, গোটা ত্রিপুরায় করছে, যারা হামলার মামলা দিয়ে কোনোভাবে থাকতে চাইছে, ত্রিপুরার 12টা বাজিয়ে দিয়েছে, তো এই বিজেপিকে কিভাবে পরাজিত করা যায় আপনারাও সিদ্ধান্ত নিন। আজকে আরেকটা বিষয়, ধূপগুড়িতে বিভিন্ন জায়গায় দেখা গেছে আজকে সকাল থেকেই যে ভ্যাকসিনের জন্য লাইন দেওয়া এবং সেখানে লাইন দিতে গিয়ে পুরোপুরি ধাক্কাধাক্কি, বেশ কিছু মানুষ আহত হয়েছে। বিজেপির বক্তব্য যে ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারের যে নীতি, সেই নীতি সুস্পষ্ট নয় এবং ব্যবস্থাপনাও সুস্পষ্ট নয়, যা করছে সবটাই লোক দেখা। ধূপগুড়িতে 25 জন আহত হয়েছে। যদি কোথাও কোনো লাইনে মানুষ দাঁড়িয়েছেন এবং আহত হয়েছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, প্রশাসন যা যা করার করছে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রীয় সরকার। তার কারণ পশ্চিমবঙ্গে টিকাকরণের গতি সবচেয়ে বেশি ছিল, কলকাতা শহরে টিকাকরণের গতি সব থেকে বেশি ছিল।
পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে টিকা নষ্ট হচ্ছে না, এটা কেন্দ্রীয় সরকার বলছেন। ফলে যে রাজ্যে টিকাকরণের গতি সবচেয়ে বেশি, সেখানে তো টিকা সাপ্লাইটাও থাকতে হবে, কিন্তু দেখা গেল কেন্দ্রীয় সরকার সেই সাপ্লাই ঠিকমতো রাখলেন না। এমনকি জনবসতির তুলনায় যেগুলি পেছিয়ে পশ্চিমবঙ্গের থেকে কিন্তু বিজেপি শাসিত, তাদের বেশি পাঠিয়ে দেওয়া হলো। এই যে প্রয়োজন বেশি, চাহিদা বেশি, অথচ সরবরাহ কম, এই কারণেই তো লাইনগুলো তৈরি হচ্ছে। যদি ধারাবাহিকভাবে প্রয়োজন মাফিক সরবরাহ থাকে, তাহলে তো মানুষকেই লাইনটা দেওয়ার দরকার পড়ে না। ফলে কারণটা যদি দেখেন, তাহলে হচ্ছে টিকাকরণের কাজ পশ্চিমবঙ্গে ভালো হচ্ছে, এবং ভালো হচ্ছে বলেই যে পরিমাণ টিকার দরকার, সেইটা তার পরের ধাপে গিয়ে তার সাপ্লাইটা হচ্ছে না। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী অনেক আগে বলেছিলেন আমাদের ডাইরেক্ট প্রকিউরমেন্টের অনুমতি দিন, অনুমোদন করুন, সেগুলো তখন শোনেননি কেন্দ্রীয় সরকার। তবু রাজ্য সরকার প্রচুর কিনে একটা চেষ্টা করছেন, কিন্তু যদি সাপ্লাই না থাকে, সেক্ষেত্রেই মানুষকে একসঙ্গে অনেককে যেতে হচ্ছে যারা অপেক্ষায় করেছেন। ফলে পরিস্থিতি নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক। প্রশাসন সামাল দেওয়ার চেষ্টা করছেন, ব্যবস্থাপনা ঠিকঠাক আছে, কিন্তু প্রবল গতিতে কাজ করতে করতে যদি আচমকা সরবরাহ না থাকে, তারপরে যখন সাপ্লাইটা আসে, তখন যে ভিড়টা হয়, এটা সবসময় কিন্তু স্বাভাবিক অঙ্কে হয় না। সেই জায়গা থেকে অনেকের সমস্যা হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে এর সঙ্গে রাজ্য সরকারের ত্রুটির কোনো সম্পর্ক নেই। সরবরাহজনিত যে ত্রুটি, তার কারণেই এই ঘটনা ঘটেছে। প্রশাসন সতর্ক আছে, যথাযথ ব্যবস্থা নিচ্ছে। ওকে, ওই ডাক্তারের বিষয়টা, যিনি আত্মহত্যা করেছেন, বারে বারে ট্রান্সফারের জন্য উনি আবেদন করেও হতাশ হওয়ার পর এইরকম একটা বিষয়। দেখুন, যিনি চিকিৎসক আত্মহত্যা করেছেন, পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো পাইনি। যেটুকু পাওয়া গিয়েছে, আত্মহত্যা যিনি করেছেন নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক। তার পরিবারের প্রতি গভীর আন্তরিক সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি এটাও মানতে হবে যে যারা দূরে থাকেন বা দূরের জেলায় পোস্টিং, নানা কারণে সবাই কার্যত কলকাতা বা কলকাতার চারপাশে থাকার জন্য কিন্তু একটা আবেদন সব সময় চলতে থাকে। সেটা শুধু চিকিৎসক নন, সরকারি কর্মীদের অন্যান্য চাকরির ক্ষেত্রেও এটা কিন্তু খুব বাস্তব। মানে আপনার আমার বাড়িতেও যদি হতো, এই ধরনের প্রবলেমটা কিন্তু থাকে। দূরে থাকলে তিনি সবসময় চেষ্টা করেন কলকাতার কাছাকাছি আসতে। এটা বহু ক্ষেত্রে টেকনিক্যালি সম্ভব হয়, আবার অনেক ক্ষেত্রে টেকনিক্যালি সম্ভব হয় না। হয় না মানেই সেখানে যে কোনো ভুল নীতি কাজ করছে, প্রতিহিংসা কাজ করছে, বদলির নীতিটায় গণ্ডগোল, এইটা বলাটা একবারে ঠিক হবে না। আমি যিনি মারা গিয়েছেন, আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, দুঃখজনক ঘটনা বলছি। কিন্তু যদি প্রত্যেকে বিচার করে দেখেন, তাহলে দেখবেন যদি শিক্ষক থেকে থাকেন, পুলিশের চাকরিতে থেকে থাকেন, বিভিন্ন জায়গায়, তাহলে দেখবেন যে অনেকেই দূরে কোনো কর্মসূত্রে থাকেন, যাদের ফেরা প্রয়োজন, তারা তার বাড়ির কাছে ফিরতে চান। রাজ্য সরকার কিন্তু ধাপে ধাপে, যেমন শিক্ষকদের ক্ষেত্রেও এমন কিছু নীতি পোর্টাল চালু হচ্ছে যাতে কাছাকাছি জেলায় থাকা যায়। মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন পুলিশদের ক্ষেত্রেও সেগুলি করতে। চিকিৎসকদের ক্ষেত্রেও যথেষ্ট মানবিকভাবে বিষয়টি দেখা যায়। এখন যখন একটি ঘটনা ঘটে গেছে, সেটা জাস্টিফাই করার কোনো চেষ্টা আমি করছি না, কিন্তু তার মানেই যে নীতির গণ্ডগোল সেটা নয়। এটা একটা সামাজিক কাঠামো। আপনি কলকাতায় কতজনকে রাখবেন? যারা কলকাতা বা চারপাশের মানুষ বাইরে চাকরি করছে, সবাই তো ফিরতে চাইছে কলকাতায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কেউ ফিরতে পারছেন, কেউ হয়তো বিলম্ব হচ্ছে, কেউ হয়তো একটু দেরি হচ্ছে, এই ধরনের ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে মানসিক যন্ত্রণা থেকে যদি কেউ কিছু করতে গেলে, আমি জানি না তার বিস্তারিত, তার পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা, অন্য কোনো যন্ত্রণাও তার মধ্যে কাজ করেছে কিনা, কিন্তু মৃত্যু একদম দুর্ভাগ্যের। কিন্তু তার মানেই যে একটা বদলি নীতি নিয়ে গেল রব তৈরি করা, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। ওকে।